এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? এমডি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। বয়স কত এখন? আমার 43। 43। শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। শৈশব থেকে আসি আমরা। জি, আমার জন্ম জেলা ফেনী। জি। আমরা 6 ভাই বোন, 3 বোন 3 ভাই। তো আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল, খুবই গোছানো একটা ফ্যামিলি ছিল। তো 6 ভাই, 3 বোন আর 2 ভাই। পরে আপনার লাস্ট আমার একটা ছোট ভাই হয়, 3 দিনের ভাই রেখে আমার বাবাটা মারা যায়। বাবাটা মারা যাওয়ার সময় তখন আমি ইন্টারে সেকেন্ড ইয়ারে পড়ি। তো পড়ার পরে তখন আমি আসলে পড়াশোনা ছেড়ে দিয়ে আপনার সংসারের হাল টানি ধরি। আচ্ছা, তখন আপনার বয়স কত বলছিলেন? তখন আমার 17 থেকে 18 বয়স ছিল। তো তখন আমি সংসারের হাল টানি ধরার জন্য আমি আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য আমি আমার পড়াশোনাটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমার বাবার একটা বঙ্গবাজার দোকান ছিল। কিসের দোকান? এই আমি যে বিজনেসের সম্পৃক্ত এখন আছি। তো ওইটা থেকে ওই দোকানটা যখন নেই তখন আমার কাছে রং করার টাকাও ছিল না। তখন আমাকে এক ব্যক্তি 4,000 টাকা দিয়েছিলেন, ওটা দিয়ে আমি রং করাইছিলাম। আর আমি যে বাসায় ভাড়া থাকতাম ওইখান থেকে আমাকে 40,000 টাকা দিয়েছিল। তো ওই টাকা দিয়ে আমি বিজনেসটা শুরু করি। কত সালের দিকে এটা? এটা আজকে থেকে 23 বছর আগের ঘটনা। 23 বছর আগের কথা বলতেছি। তো পরে আপনার এতে করে আমি আস্তে আস্তে ব্যবসা শুরু করি। আর আমার থিম ছিল যে আমার ভাই বোনদেরকে আমি মানুষের মতো মানুষ করব। যত কষ্টই হোক না কেন আমি মানুষের মতো মানুষ করব। এমনও সময় দিন গেছে যে আমি দুপুরে খাইনি, রাত্রে খাইনি, না খেয়ে আমি আমার ভাই বোনের পড়াশোনার খরচ ইত্যাদি এগুলা চেষ্টা করছি ওদেরকে করার জন্য। তো আসলে আমি যেগুলা চাইছি, যেগুলা করছি, সবকিছু আল্লাহ আমাকে দিচ্ছে এবং আমি যেভাবে মন থেকে চাইছি সেভাবে সবকিছু হয়েছে। আমার বড় বোনের যখন বিয়ে হয়, ওই যে ছেলেটার সাথে বিয়ে হয় যশোরের ছেলে, তো আমি ওই বিয়েতে রাজি ছিলাম না। ওরা আমাদের চেয়ে অনেক হাই ক্লাস, অনেক উপরের ক্লাসের। তো আমি বলছি যে না, আমার বোন এত দূরে বিয়ে দেবেন, একটা খরচ দেখাইতে হবে। আমি এটা বলে আমি বলছি এত দূরে বোন বিয়ে দেবেন, আমার বাবা নেই। তো পরে এরা আমি একদম ক্যান্সেল করে দেওয়ার পরে ওরা আমাকে এমন ভাবে ধরছে না বিয়ে দিতেই হবে। তখন আমি যে বাসা ভাড়া থাকতাম ওনাকে আইসা ধরছে। তো তখন উনি বললো যে তুমি তো চাও এরকম বড় লোকের কাছে বিয়ে দিতে, ইত্যাদি ইত্যাদি আমাকে বুঝাইলো। তারপরে আমি নিষেধ করছি। নিষেধ করার পরে আমার বোনের শ্বশুর মারা গেছে। তো বলছে যে আমার এক বাপের এক ছেলে, আমার ছেলের কি নাই, কেন বিয়ে দেবা না? তো আমি বলছি যে না, আমি বিয়ে দেবো না, ঠিক আছে, আমি এত দূরে বিয়ে দেবো না। তো পরে আল্লাহর হুকুম হয়েছে, বিয়েটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ওই ছেলেটা আমার ভগ্নিপতি তার মনের ভিতরে এটাই নিচ্ছে, আসলে আমি তাকে পছন্দ করি নাই। বিয়েটা হয়ে গেছে কিন্তু আমি তাকে পছন্দ করিনি, সে সেটা জানতে পারছে শুরু থেকে। অনেক ঝামেলা করেই বিয়েটা হয়েছে। তো পরে আনুষ্ঠানিক ভাবে যেভাবে একটা মেয়েকে বিয়ে দিতে হয় তখনকার সময় আমি আনন্দ ভবন কমিউনিটি সেন্টার ভাড়া করে যা যা করণীয়, একটা অনুষ্ঠানে যা যা করণীয় সবকিছু করে আমার বোন বিয়ে দিচ্ছি। বিয়ে দেওয়ার পরে এই আমাদের সংসারে এই অশান্তির আগুনটা শুরু হলো। কিভাবে শুরু হলো? ওই ভগ্নিপতি বোনের সাথে কথা বলা যাবে না। তারপরে আপনার বোনের বাড়িতে আজকে 23 বছর, বোনের বিয়ে হয়েছে 22 বছর, এখনো কোনোদিন যেটা আত্মীয় স্বজন হিসাবে একবেলা ভাত খাওয়ার উপযুক্ত হয়নি, ঠিক আছে। ওই বোন জামাই আস্তে আস্তে সবকিছু জীবন থেকে আস্তে আস্তে কেড়ে নিয়ে যাচ্ছে। তো পরে বোনের সাথে কথা বললে, যদি ওপেন তো কথা বলাই যেত না, যদি ফোনেও কথা বলতাম তখন ফোনের থেকে আপনার ইয়েগুলো বের করে ফেলতো। আপনি যেভাবে আপনার ফোন টেক করে বের করে তখন ওর অত্যাচার করতো। কেন কথা বলছো, কেন কথা বলছো, বলতে পারবা না, ঠিক আছে। তো ওরা অনেক বড় লোক। তো পরে তো আমি বলছি থাক, আমার সাথে কথা না বললে যদি সুখে থাকে থাক, কোনো সমস্যা নাই, ভালো থাকুক। আমি তার ওদের কাছে অর্থ যাচ্ছি না। আর আল্লাহ আমি যা চাইছি তার চেয়ে আমাকে তো অনেক বেশি কিছু দিয়েছে। আমি অনেক কিছু পাইছি। আমার বাপের একটা দোকান ছিল, একটা থেকে আমি 3টা করছি,
তিনটা করার পরে আবার 5 ভাই বোন সবাইকে আপনার মোটামুটি একটা জায়গায় পৌঁছাইছি। পরে মেজো বোনের বিয়ে আসলো, মেজো বোনকেও মানে পড়াশোনা কমপ্লিট করে ওকে বিয়ে দিয়ে দিলাম। বললাম যে না, বড় লোকের সাথে আত্মীয়তা করবো না, আমি আমার মতো করে আত্মীয়তা করব। তখন আমি আমার এলাকার আমার হোম ডিস্ট্রিক্টে আমি একটা ছেলে পেলাম। পাওয়ার পরে আমাকে প্রস্তাব দিল, তখন আমি বললাম যে ঠিক আছে, ওকে। আমি ছেলে দেখে আমি দুইটা জিনিসকে একটু মূল্যায়ন করি, শিক্ষা আর সৌন্দর্যকে মূল্যায়ন করি। তো পরে আমার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে ছেলে বিদেশে থাকে, তো আমি বলছি যে বিদেশে এলে ছেলের কাছে বিয়ে দেবো না, তো বলছে যে আপনার বোনকে নিয়ে যাবে। তো বলছে যে ঠিক আছে, ছেলে বাংলাদেশে আসুক, আসলে আমি দেখবো, দেখার পরে বিয়ে দেবো। তো বাংলাদেশে আসছে, দেন আমি দেখছি, দেখার পরে আমার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়ে গেছে। দুই বোনের সাবজেক্ট শেষ, ক্লোজ। বিয়ে হওয়ার পরে মানে এটা আমার লেভেলের, মানে আমি যে লেভেলে, এই লেভেলের বিয়ে দিচ্ছি। তো ছেলেটা কাতার থাকতো, তো আমার বোনকে 5 দিন পরে কাতার নিয়ে গেছে, ওদের সিএমএম এর ব্যবসা। তো যখন সে ঢাকা আসলো, ঢাকা আসার পরে আমার বাসাও আসছে, আমার বোনের বাসাও গেছে। দেখার পরে সে মানে আমারটাকে আর মানে ইয়ে করে নেয়নি, আমাকে অ্যাকসেপ্ট করেনি, আমার বোন জামাইকে অ্যাকসেপ্ট করছে। মানে ওরা বড় লোক, মানে ওদের সাথে মানে চলাফেরা, কথাবার্তা ঠিক আছে। তারপর আমি মনকে বুঝেছি, থাক, আমি তো চাইছি যে বোনেরা সুখে থাকা। তারপরে ওখান থেকে সে মানে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, হওয়ার পরে সে তারা কানাডা চলে গেছে। কানাডাতে এখন মনে করেন বাড়িঘর বানিয়ে ভালোই আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, ঠিক আছে। তো ওই বোন জামাইয়ের সাথেও কোনো সম্পর্ক নাই, কোনো কথাবার্তা হয় না। এবার আসেন আপনার ভাই, মেজো ভাই, ওরও টাকা পয়সা খরচ করে, পড়াশোনা শেষ, টাকা পয়সা খরচ করে আপনার কাতার পাঠিয়ে দিচ্ছি। ও আছে, বিয়ে শাদী করাইছে, আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে মানে চলতেছে। তো মানে অনেক সময় মানে অনেক কথা আমার মাকে বলি যে মা, এরা এরকম করে, এরা এরকম করে, আপনি তো কিছুই বলেন না। তো আমার মা আমাকে বলে যে মানে আমার নানার বাড়ি কিন্তু বংশাল, পুরান ঢাকায়, আর আমার বাপার বাড়ি হলো ফেনীতে। তো আমার মা বলে যে তুই যে লেভেলের, ওই লেভেলের ছেলের সাথে যদি আত্মীয়তা করতি, আজকে তোকে পা ছুঁয়ে সালামও করতো এবং কি সম্মানও করতো, মানে মর্যাদা পাইতি। কিন্তু তুই অত বড় লোকের সাথে আত্মীয়তা করতে গেছিস কেন? আমি তো তোর বলিনি এত বড় লোকের সাথে আত্মীয়তা করতে। মার দিক থেকে আমি সাপোর্ট সবসময় পেয়ে আসছি। তো মা ওদেরকে কিছু বলতে পারে না, মানে আমাকে যেভাবে হ্যারাসমেন্ট করার দরকার সবসময় মানে ওভাবে হ্যারাসমেন্ট করে আসতেছে। আর বাবা মায়ের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ভাই বোনদেরকে যদি বড় করে থাকি, সন্তানের মতো যদি লালন পালন করে থাকি, তাদের ওদের জন্য তো আমার মায়া হবে, ওদেরকে আমার দেখতে মন চাইবে, ওদের জন্য আমার সবকিছু করতে ইচ্ছে করবে। কিন্তু ওদের কাছ থেকে যে আমি করছি বিনিময়ে, এটা তো আমি চাইনি। আমি কখনোই ওদের কাছ থেকে বলিনি যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা করতে হবে, এরকম কিছু আমি কখনোই চাইনি। আমি সবসময় চাইছি যে আমার ভাই বোনেরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক, এটাই আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করছি। আর আমি যেভাবে চাইছি ওভাবে হয়েছে। তারপরে আসেন, ভাই তো বিদেশ চলে গেছে। পরে আমার মানে যেটা ওই মেজো ভাইয়ের ছোট যেটা বোন, তো মানে ওর বিয়ে শাদীও আমি ঠিক করছি। মানে ছেলে ইটালি থাকে, তো মানে বিয়ে শাদী সবকিছু একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কথাবার্তা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার মানে আমার ভগ্নিপতি বড় জনে আর আমার মেজু ভাই মানে সবাই বিয়েতে মানে জাস্ট দিন তারিখটা পড়বে, এরকম একটা সময়। তো পরে আমার বোন জামাই আর আমার ভাই যায় বিয়েটা ভেঙে দিছে, মানে ওখানে বিয়ে দিবে না। কেন? ওর সাথে বিয়ে দেবেন ওদের 3 বোন, মানে এক বোন ইটালিতেই থাকে আর 2 বোন মাস্টারি করে, যে 3 বোন ঘরে রেখে কেন বোন বিয়ে দেবে, এটা উসিলা দিয়ে বিয়ে ভেঙে দিছে। তো বিয়ে ভেঙে দেওয়ার পরে মানে একটা বিয়ে গোছানো, বিয়ে কাঠ বিলানো হবে, এরকম কিছু হয়ে গেছে সবকিছু, কিন্তু এই বিয়েটা ভেঙে দিছে। তো এখন আমি মানে তো একদম নিরুপায়, মানে আমাকে মানে এখানে অ্যালাউই করলো না, মানে ওরা যা বিয়েটা ভেঙে ওখানে বিয়ে দিবেই না। তো তখন এরপর আমার মেজু ভাই বিয়ে করে ফেললো, মানে ওরে বিয়ে না দিয়ে আমার মেজু ভাই বিয়ে করে ফেললো। তো মেজুর বিয়েতে আমি গেছি, মানে যেভাবে বিয়ে করার দরকার ভাইকে ওভাবে বিয়ে সাথে করে বউ তো নিয়ে আসছি কমপ্লিট। পরে এরপরে কিছুদিন পরে আমার ভাই আবার দেশে আসলো, 6-7 মাস পরে দেশে আসলো। আসা মানে আমাকে বাদ দিয়ে, মানে কমপ্লিট আমাকে বাদ দিয়ে, মানে আমার ভগ্নিপতি সহ আমার বোনটাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আপনার আমি জাস্ট এই কথাটাই বেশিরভাগ গুরুত্ব দিয়ে বলতে যাচ্ছি। আজকেও আমি এটাই বলতে আসছি যে আমি চাই আমার ভাই বোনেরা সবচেয়ে সুখী ব্যক্তি হোক, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হোক, ভালো থাকুক। হ্যাঁ, তো দিয়ে দিল, তারপরে হ্যাঁ দিয়ে দেওয়ার মানে আমাকে ছাড়াই দিয়ে দিচ্ছে আর কি। মানে আমি কোনো আচার অনুষ্ঠানে কোনো কিছুতেই ছিলাম না, মানে কোনো কিছুতে আমাকে বিয়ে যে হবে এটাও আমাকে বলেনি, কোনো কিছুই বলেন। আমি ওদের মানে সবকিছুর বাইরে ছিলাম। তো বিয়ের পরে 6 মাস পরে ওদের সংসারটা ভেঙে গেছে, মানে টেকে নেই, বিয়েটা ভেঙে গেছে।
তো ভেঙে যাওয়ার পরে আমার মেজো ভাই আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি যা করার করেন, মানে আমাদেরকে শাস্তি দেন, যা করার করবেন, ঠিক আছে, এখন বিয়ে আপনাকেই দিতে হবে। তা আমি বললাম যে না, আমাকে বিয়ে দিতে হবে, তোরা আমাকে বাদ দিয়ে বিয়ে দিচ্ছিস, এখন এটা তো আর আমার দোষ না, তোরা কেমনি কি করছিস এটা আমি জানি না, তো এখন এটা তোদেরকে দায়ভার নিতে হবে, তোর ভগ্নিপতির বল বড় লোক আছে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য। তো পরে বলে যে না, এটা তো সম্ভব না, আপনি বড় ভাই, আপনার আমরা অমান্য করছি, হয়তো এই জন্য এরকম কিছু হয়েছে। তো পরে আমি বলছি যে না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি বারবারে বলছি। তো ওরা আমার কাছে সব মানে ভাই মাপ চাইছে, অনেকবার মাপ চাই, বলছে আমার ভুল হয়ে গেছে। তো পরে আমি এটা মাথায় নিছি, মাথায় নেওয়ার পরে আমি আবার বিয়ে শাদী মানে মোটামুটি ঠিক করি, মানে যে ঠিক করার পরে তখন মানে যখন শুনে যে মানে আমার বোনেরা মাশাআল্লাহ অনেক সুন্দর বা শিক্ষিত, তো পরে মানে যে যখন শুনে যে মানে বিয়ে হয়েছে, এ কথা শোনার পরে তখন আর মানে আগায় না, মানে বিয়েটার জন্য আর আগায় না। তো এখন এখানে আমার একটা আফসোস, আমার মানে এত সুন্দর একটা বোন হাতে কলমে মানে ধরে স্কুলে নিছি, আনছি, পড়াইছি, ঠিক আছে, এত মানে দুই বোন যেভাবে হোক সুখে দুঃখে স্বামীর ঘরে আছে, ভালো আছে, মানে আমাদেরকে না দেখুক, আমাদেরকে কিছু না করুক, কিন্তু এই বোনের অবস্থাটা কি হবে, কোথা যাবে, কোথা যায় দাঁড়াবে, ঠিক আছে, ওকে তো বিয়ে দিতে হবে। তো তখন এখন মনে করেন বিয়ের যে কোনো ছেলে মানে আনমেরিড ছেলে মানে দেখলে ওরা আসে, পছন্দ করে, ওরে সবকিছু হয়, মানে ছবি দেখালে পছন্দ করে, করার পরে যখন আমরা তো এটা বলতে হবে, না বলে তো বিয়ে দিতে পারবো না, তো পরে বলার পরে তখন তারা রিফিউজ করে দেয়। মানে একবার বিয়ে হয়েছিল এটা শুনলে রিফিউজ? হ্যাঁ, এটা শুনলে রিফিউজ করে দেয়। কিন্তু আমার বোনকে একবার যে দেখবে বা দেখে সে পছন্দ করে ফেলায়, পছন্দ করার পরে মানে বিয়েটা মানে যখন এই কথা শুনে তখন আর বিয়েটা আমরা মানে আগাইতে পারি না, দিতে পারি না, ঠিক আছে। তো এখানে মানে আমার বলা হলো এটা যে আমার বোনটা মানে বিয়েটা যেন হয়ে যায়, কারণ বিয়েটা যদি হয়ে যায় তাহলে হয়তো আমি যে বাবার দায়িত্ব নিচ্ছি সে দায়িত্ব থেকে হয়তো আমি একটু রেহাই পাবো, হয়তো একটু মুক্তি পাবো, যে এমন একটা ছেলে যেন মিলে যে ছেলেটার কাছে বিয়ে দিলে অন্তত পক্ষে মানে ভালো থাকতে পারে, এটাই। তারপরে আবার মানে মনে করেন যে আমার বঙ্গবাজার আগুন লেগে মানে দোকানপাট পড়ে গেল, এই দিনের ঘটনাটা বলেন। হ্যাঁ, মানে আমি 3:30 বাজে দোকান থেকে গেছি, 11 রমজান 3:30 বাজে আমি দোকান থেকে গেছি। দোকান থেকে যাওয়ার পরে আপনার আমি কালীগঞ্জ থেকে 4.5 লাখ টাকার বাচ্চা মাল আনছি, আমার পাঞ্জাবি আইটেম বাচ্চা মাল আনছি, আমি ওটা দোকানের সামনে রেখে আমি আপনার ইয়াতে এই যে দারোয়ানের 100 টাকা দিয়ে বলছি যে আমি তো সেই খেতে হবে, নামাজ পড়তে হবে, আমি চলে যাচ্ছি, তোমরা এটা দেখো, আমরা সকালে স্টাফরা এসে দোকানে উঠাবে, আমিও আসবো। তো পরে আমার বাসায় গ্রামীণের নেটওয়ার্কটা যায় না, তো 8:10 আমি বাসা থেকে বেরোচ্ছি, মানে তখন আমার বাসায় আমার ভাগ্নে আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে মানে মামাকে বলেন যে দোকান মার্কেটে আগুন লাগছে। তো আগুন তো লাগেই, যে এরকম তো লাগে এটা আমি জানতাম না। তো তখন আমি 8:10 এসে তো কিছুই ছিল না তখন। তো আপনার মনে করেন যে আমার 3টা প্রতিষ্ঠান ছিল, ওখানে প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল, আর ক্যাশে ছিল 11,40,000 টাকা, ওগুলো জ্বলছে, মালও জ্বলছে। মানে এরপরে মনে করেন যে আমি মানে মানে ওদিন আর কি মানে অবস্থা একদম খারাপই ছিল, মানে একদম পুরোপুরি অবস্থা খারাপ। তো আমার বোন আসছে, আইসা আমাকে আর আমার ভাই যেটা ছোট, সবাই ছোট, আব্বা মারা যাওয়ার 3 দিন আগে যে হয়েছে সে আসছে। আসার পরে মানে আমার এক মানে ছোট খালার বাসায় নিয়ে গেল, নিয়ে বললো যে যাওয়ার হয়েছে, সবারই তো গেছে, আল্লাহ নিয়ে গেছে, এখন কি করবেন। তোরা সান্ত্বনা দিয়ে পরে আমাকে বাসায় পৌঁছাই দিল। পৌঁছাই দেওয়ার পরে মানে ইয়া থেকে ওদিন পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পরে আমি আবার মানে পরের দিন আবার মার্কেটে আসি আমার দোকানপাটগুলো কেমনি কি করতে হবে এগুলো নিয়ে আসলে দৌড়াদৌড়ি করতেছি, এটা করতেছি সেটা করতেছি, এগুলো এরকম করতেছি। তো আসলে কোনো দিক থেকে কোনো হেল্প, কোনো সহযোগিতা, কোনো কিছু পাচ্ছি না। তো পরে আমার বোন আমাকে 2 লক্ষ টাকা দিচ্ছে, দিয়ে বলছে যে আপনি এটা দিয়ে শুরু করেন, শুরু করলে দেখেন কি হয়, আল্লাহ কি করে দেখেন। তো ওটা দিয়েই শুরু করে আপনার মনে করেন যে মানে এখনো আর কি ওখানে আপাতত বসে আছে, মানে বসে রয়েছি আর কি, এভাবে আর কি দিন যাচ্ছে। তো আমার ভাইয়া, আমার এখানে সবচেয়ে বেশি কষ্ট হলো ভাই বোনদেরকে বাবা মায়ের স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করে ওদের কাছ থেকে কোনো কিছু আমি আশাই করিনি, কিন্তু এতটুকু তো আশা করতে পারি যে ওরা আমার অন্তত একটু খোঁজ খবর নিতে পারবে, বা অন্তত খোঁজ খবর নিয়ে আমাকে সান্ত্বনা দিবে বা আমার পাশে থাকবে। মানে এটা তো আমি এক্সপেক্ট করতেই পারি। মানে এই জায়গা থেকে আমার খুব কষ্ট, মানে অনেক কষ্ট যে আমি ওদের কাছ থেকে মানে লাইফে কোনো কিছুই পাই নাই, যে সান্ত্বনামূলক কোনো কিছুই পাই নাই। আর বোনদেরকে যদি আমি কোনো কিছু বলতে যাই,
বা যখন আগে যখন আমার সাথে কথা হইতো তখন বলতো যে আপনি এরকম বাঘ দেখে বিয়ে দিয়েছেন কেন, যেরকম বিয়ে দিচ্ছেন ওরকম আমরা কোনো কিছু আমাদের পক্ষে করা সম্ভব না, ওরা যা বলবে তাই তো আমাদেরকে শুনতে হবে, না শুনে তো আমরা কোথায় যাবো। মানে বোনদের বক্তব্য হলো এটা। তো আমার বক্তব্য হলো এটা যে আমি এমন কি অপরাধ করলাম, এমন কি করলাম যে মানে ওদেরকে লেখাপড়া করে মানুষ করে বিয়ে শাদী যেভাবে সামাজিক পর্যায়ে দিতে হয়, যা করতে হয় সবকিছু করলাম। আপনার নিজের পরিবারের কি অবস্থা? আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে এবার এসএসসি পাস করছে, আর ছেলে 6-এ পড়ে। তো ওদেরকে নিয়ে আমি আজিমপুর থাকি, আগে পুরান ঢাকায় থাকতাম, আজকে 8 বছর আজিমপুর চলে গেছি। তো ওখানে মানে মেয়ে এবার আপনার কিভাবে চলে, মানে পরিবারটা এখন কিভাবে চলে? পরিবারটা এখন আসলে মানে খুব কষ্টে চলতেছি, কষ্ট বলতে অনেক কষ্টে চলতেছি, যেটা না বললে নয়। মানে ওই যে আমার বোন যে 2 লক্ষ টাকা দিয়েছিল ওটা দিয়ে আমি ওখানে মানে আমাদেরকে অস্থায়ীভাবে যে বসতে দিচ্ছে, পাট দোকান 5,000 টাকা করে নিচ্ছে। আমার তো 3টা প্রতিষ্ঠান ছিল, তো 3টাতে 15,000 টাকা নিচ্ছে, নিয়ে ওই যে কাঠ বাঁশ দিয়ে উপরে তেরপাল দিয়ে এরকম তুলছে আর কি, সবাই মিলে 48টা দোকান করে। তো ওরকম আবার একবার তুলছে, আবার কমিটি ভেঙে ফেলছে যে মানে অন্যরা বুঝতে পারবে না, গলি হয়নি। তো তখন আবার পুনরায় আবার 5,000 টাকা করে দিচ্ছি, দেওয়ার পরে আবার এখন আপাতত ওভাবেই বসে আছি, মানে বসে আছি ওভাবেই। মানে হয়তো কোনোদিন 1 পিস বিক্রি হচ্ছে, কোনোদিন 2 পিস বিক্রি হচ্ছে, কোনোদিন হচ্ছে না, এভাবে দিনটা চলে যাচ্ছে, এভাবে দিনটা পার। আপনি গল্পটা ছোট করে কেন রেডিওতে বললেন, মানে প্রয়োজন কি ছিল আসলে এত লোককে জানানোর আপনার পারিবারিক বিষয়গুলো? পারিবারিক বিষয়গুলো জানার মানে বলার দরকার ছিল এটাই যে ওরা আমাকে কেন এত কষ্ট দিচ্ছে, আমি কি অপরাধ করছি। তো এটা আপনি আসলে লোক মুখে বা পাবলিকলি জানায় কি কষ্ট লাঘব হবে? মানে আমার মতো এরকম ভুল, মানে ভুল বলতে কি, আপনাকে কষ্ট দিলে এটা আপনি জানলে আপনি আপনার ফ্যামিলির জন্য এটা করতেন না, আপনার মানে বোনদের জন্য আপনি এটা করতেন না? আমি ডেফিনেটলি সবার জন্য করতাম, কিন্তু তাহলে আপনার এই গল্প জানার লাভটা কি? না, আমি এটা এখানে বলার একমাত্র উদ্দেশ্য হলো যে এটা যে আমার বড় ভগ্নিপতি মানে সবাইকে যে এরকম মানে ইয়ে করে রাখছে, জিম্মি করে রাখছে। না না না, এটা হচ্ছে আপনার একপাক্ষিক বক্তব্য, আর এগুলো পারিবারিক বিষয়, এগুলো লোক মুখে জানিয়ে এটার আসলে উপকার কি? কোনো উপকার নেই, বরং অপকারই বেশি, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে কমপ্লেনগুলো করছেন, এই কমপ্লেনগুলা যদি আপনি ধরেন আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য করেছেন, তাদের কাছ থেকে তো আপনি ইন রিটার্নের জন্য কোনো কিছু করেন নাই, করছেন কি? না। তাহলে ভালো হলো মন্দ হলো তাতে কিছু যায় আসে না, আপনি তাদের জন্য করেছেন, তারা যদি এখন আপনাকে সাপোর্ট না করে এতে তো আপনার কষ্ট পাওয়ার কিছু নাই, আপনি করেছেন, ব্যাস, দ্যাটস অল। আপনি এক্সপেক্ট করেন আল্লাহর কাছ থেকে, আপনি পরিবারের মেম্বাররা কি খারাপ করলো না করলো সেটা যদি আপনি করার পরে যদি তাদের সাথে আপনি আবার এই বিষয়গুলো নিয়ে পাবলিকলি বলেন, তাহলে তো করাটা হলো না, ঠিক আছে কিনা? রাইট? সো আমার মনে হয় যে আপনার এই বিষয়গুলো, আমি জানি না আপনি আপনার ফ্রেন্ড সার্কেলও কখনো আলোচনা করেন কিনা এগুলো। না, আমি আজকে আপনার সাথে, আমি যদি আমার এই কথাগুলো যদি আমি ফ্রেন্ড সার্কেল বা অন্যদের সাথে আলাপ করতে যাই, তারাই তো আমাকে থুতু মারবে, বলবে যে মানে বোনরা অনেক সুখে আছে, বড় লোকের কাছে বিয়ে দিছো, ঠিক আছে, অনেক ভালো আছে, এখন আবার এগুলো বলতেছো কেন? আমি কারোর সাথে এখনো আজ পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করি নাই। শুধু যদি কখনো সমস্যা হয়, মানে বেশি খারাপ লাগে, তখন আমার মায়ের সাথে আলাপ করি। সেটাই আমার মনে হয় যে বিষয়গুলো, পারিবারিক বিষয়গুলো পারিবারিকভাবেই রাখা উচিত। আমরা আসলে আপনার পরিচয় এবং আপনার ফ্যামিলি মেম্বারদের কোনো কিছুই আমরা এখানে রিভিল করিনি। তবে একটা বিষয় আমরা একটু বলবো প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য করার পরে ফ্যামিলি মেম্বাররা যদি খারাপ আচরণ করেন, সেটার জন্য আসলে আমরা অনেক কষ্ট পাই। তবে এই বিষয়গুলো ফ্যামিলিতে রাখাটাই ভালো, এগুলো কখনোই পাবলিকলি ডিসকাস করা উচিত নয়। আমরা শুধু এইভাবেই নিয়ে এসেই আজকে এই গল্পটাকে একটা সমাপ্তির দিকে নিতে চাই, এবং এতে করে আসলে সমস্যাটাই বাড়ে আমি মনে করি। সো এইখান থেকে আসলে শিক্ষা নেওয়ার মতো কিছুই নাই। তবে এটা ঠিক যে যদি এইসব পারিবারিক সমস্যাগুলো পরিবারের ভিতরে রাখা যায় তাহলেই মঙ্গল হবে, এটুকুই আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।